ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 276তম পর্ব। আমরা এর আগের দিনে বলেছিলাম নিবেদিতার ভারত দর্শনে জগদীশচন্দ্র বসুর যে অবদান নিবেদিতার জীবনে বা নিবেদিতার অবদান জগদীশচন্দ্র বসুর জীবনে, এই আলোচনাটি গত সপ্তাহে আমরা অনেকটাই আলোচনা করেছিলাম। আজকে তার বাকি অংশটুকু শেষ করব। আজ 276তম পর্ব। আপনাদের সকলকে স্বাগত জানাই। এই নভেম্বর মাসটি যেহেতু নিবেদিতার এই খোঁকা তথা জগদীশচন্দ্র বসুর জন্ম এবং প্রয়াণ দুই, এবং আজকে 30 তারিখ জগদীশচন্দ্র বসুর 1898 খ্রিস্টাব্দে পূর্ণ জন্মদিন। তাই জন্মদিনে দ্বিতীয় অংশটি প্রচারিত হচ্ছে আপনাদের সামনে। সকলে জগদীশচন্দ্র বসু এবং নিবেদিতার যে ভারতবর্ষের বিজ্ঞান সাধনায় কি আমাদের জন্য রেখে গেলেন, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনার অবকাশ রয়েছে। নিবেদিতা বিজ্ঞান জগতের মানুষ ছিলেন না, ঠিকই। বিজ্ঞান অনেক পত্রিকাতে তিনি অনেক লেখালেখিও করেছেন, যদিও বিদেশে সাংবাদিকতার সূত্রে। সিসেম ক্লাবেও বার্নার্ড শ, হাক্সলির মতো বিখ্যাত মানুষদের সাথে এবং অন্যান্য বহু জ্ঞানী গুণী বিজ্ঞানী শিক্ষিত সমাজের সাথে নিবেদিতার নিত্য যোগাযোগ ছিল। সেই মার্গারেট নোবেল তথা নিবেদিতা জগদীশচন্দ্র বসুর নামটা পাশ্চাত্যে থাকা অবস্থাতেই শুনেছিলেন। বিভিন্ন কাগজের রিপোর্টে ভারতবর্ষের এই বিজ্ঞানীর প্রতিভা ভীষণভাবে প্রকাশিত হতো। তার এক একটি গবেষণালব্ধ পেটেন্টগুলি বিদেশিরা লুফে নিতেন। বিভিন্ন পত্রপত্রিকাতে সেগুলি ছাপা হতো। শুধু তাই নয়, ইম্পেরিয়াল সোসাইটি, রয়্যাল সোসাইটি এবং লিভারপুল সোসাইটি, তিনটি সংস্থা জগদীশচন্দ্র বসুর সমস্ত গবেষণালব্ধ ফলগুলিকে প্রকাশ করতেন। বেশ কিছু রয়্যালিটিও তাকে দেওয়া হতো। এদেশে আসার পরে জগদীশচন্দ্র বসুর যেসব প্রেসিডেন্সি কলেজে তার প্রতি অত্যাচার, নোবেল পুরস্কার থেকে বঞ্চিত, মার্কনি সাহেব সেই তথ্য নিয়ে নোবেল পুরস্কার পেয়ে যাওয়া, তার মনের দুঃখ অভিমান, যদিও তার ভাষায় বিজ্ঞান এবং তার আবিষ্কার মানুষের জন্য, বিজ্ঞানীর জন্য নয়, সমগ্র সমাজ তার দ্বারা উপকৃত হবে, এই ভাবনায় তার সাধনা, এই ভাবনায় তার পরীক্ষা, এই ভাবনায় তার বিজ্ঞান জগতে নিজেকে পুরোপুরি আত্মনিয়োগ করা এবং বিজ্ঞান সাধনায় দেশের তরুণ বিজ্ঞান সমাজকে নতুন পথের দিশা দেখাবার এক সৈনিক বলতে পারেন। জগদীশচন্দ্র বসুর প্রতি নিবেদিতার যে কর্তব্য, রয়্যাল সোসাইটি যখন ব্রিটিশ বেশ কিছু বিজ্ঞানী ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ঈর্ষান্বিত হয়ে রয়্যাল সোসাইটির মতো বিভিন্ন সংস্থাকে অনুরোধ করে প্রশাসনিক দিক দিয়ে তাদেরকে বাধ্য করে জগদীশচন্দ্র বসুর পরীক্ষালব্ধ ফলগুলি প্রকাশ না করতে এবং তাকে অর্থ না দিতে,
বিচলিত অবস্থায় নিবেদিতা নিজে দায়িত্ব কাঁধে নিয়ে সেই যে তিনি বলেছিলেন জগদীশচন্দ্র বসুকে একদিন তার ল্যাবরেটরিতে দাঁড়িয়ে, এই ভিত্তের কলম বা এই নিবেদিতার কলম ভিত্তের মতো অনুসরণ করবে জগদীশচন্দ্র বসুর সমস্ত বিজ্ঞান সাধনাকে। যা তিনি মনে ভাববেন, যা তিনি মুখে বলবেন, যা তিনি পরীক্ষা লব্ধ করে আমাদের সামনে সমাজের জন্য হাজির করবেন, সেটাই নিবেদিতার কলমে প্রকাশিত হবে। নিবেদিতার দ্বারা প্ল্যান রেসপন্স, লিভিং অ্যান্ড নন লিভিং এবং কম্পারেটিভ ইলেকট্রোফিজিওলজি, এই তিনটি বইকে নিবেদিতা বিজ্ঞানী জগতের উপযুক্ত করে যেভাবে সাজিয়ে দিয়েছিলেন, পাশ্চাত্যের মানুষ তথা বিজ্ঞান জগতের বহু প্রতিভুরাও সাদরে এগুলিকে গ্রহণ করেছেন এবং সম্যক মূল্যায়ন করেছেন। মার্গারেট নোবেল নিবেদিতা এই জগদীশচন্দ্র বসুকে ভারতবর্ষের জাতীয় সম্পদ বলে বর্ণনা করেছেন, আখ্যায়িত করেছেন। নিবেদিতা ওই প্যারিস কংগ্রেসের পরে অসুস্থ জগদীশচন্দ্র বসুকে এবং তার স্ত্রীকে যেভাবে তার মায়ের ইচ্ছাতে উইলিমন্ডনে তাদের বাড়িতে রেখে সেবা চিকিৎসা করেছেন, সেটা এক ইতিহাস। নিবেদিতার যখন শরীর যায়, ওই দার্জিলিংয়ে রায়বিলাতে, তখন অবলা বসু এবং জগদীশচন্দ্র বসু ঠায় বসে তার সেবা করার সুযোগ পেয়েছিলেন এবং জগদীশচন্দ্র বসু ডক্টর নীলরতন সরকার মহাশয়কে এনে তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। যখন জবাব দিয়ে দিয়েছেন কোনোভাবেই তার আর শরীর সুস্থ হবে না, তখন চোখের জলে তাকে শেষ বিদায় জানিয়েছিলেন জগদীশচন্দ্র বসু। হতাশ হয়ে গেছিলেন। তার সুবিশাল বিজ্ঞান জগতের কর্মধারাকে কে কলমের ডগায় ঠাঁই দেবে। অবলা বসুর কোলে মাথা রেখে যেদিন চলে গেলেন, সেদিনে দার্জিলিংয়ের শোকের ছায়া নেমে এসেছিল 13ই অক্টোবর 1911 খ্রিস্টাব্দ। মার্গারেট রোমে চলে গেলেন। তার আগে 7ই অক্টোবর শৈলেশ রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার, যেহেতু স্বামী বিবেকানন্দের সাথে পরিচিতি ছিল, অ্যাডভোকেট পরিবার, হাওড়ায় বাড়ি, তাদের পক্ষ থেকে উইল করে নিবেদিতার সম্পত্তির অর্থনৈতিক দিক দিয়ে যা যা ব্যাংকে জমা ছিল, সেগুলি খ্রিশ্চিনের তত্ত্বাবধানে নিবেদিতা স্কুল এবং রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয়ে রয়েছে। করে দিয়ে গেছেন নিবেদিতা, সেগুলি গুছিয়ে রেখে গেছেন। তিনি জানতেন আমি আর থাকবো না। আকাশে বাতাসে, পাহাড়ের কোলে হৈমবতী উমা, কুমারী জননী, হিমালয় কন্যা, হিমালয়ে তার চিরপ্রিয় জায়গাতে তিনি তার নিজের ঠাঁই করে নিলেন। দার্জিলিংয়ে শোকের ছায়ার মধ্যে গণের মোহরে তার মুখাগ্নি করলেন। শ্মশান থেকে নিঃশব্দে নীরবে জগদীশচন্দ্র বসু, অবলা বসুরা ফিরে এলেন। আর ফিরে এলেন ডক্টর বশিষ্ঠর সেন। তিনি হিন্দু মতে দাহ করা
নিবেদিতার অস্থিভস্য নিয়ে ফিরে এসেছিলেন কলকাতাতে। জগদীশচন্দ্র বসু তারপর থেকে কেমন একটা মনমরা, ভালাভোলা, কোনো কিছুতেই তার মন বসছে না, না বিজ্ঞানের গবেষণায়, না তার লেখায়, কোনো কিছুতে তার মন বসছে না। যখনই কলমটা নিয়ে লিখতে যাচ্ছেন, মনে পড়ে যাচ্ছে নিবেদিতার মুখটা, যিনি বলেছিলেন তার কলম জগদীশচন্দ্রের চিন্তার বহিঃপ্রকাশ ঘটাবে, ভিত্তির মতো তাকে অনুসরণ করবে। সেই আজ নেই। কে তার চিন্তার বহিঃপ্রকাশ ঘটাবে, লেখনীতে ঠাঁই দেবে? কলম পড়ে যায় হাত থেকে। জগদীশচন্দ্র বসু নিজেকে ঠিক রাখতে পারছিলেন না। অবলা বসু তার ডায়েরিতে লিখছেন, তুমি যদি দার্জিলিংয়ে আমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ না করতে, ওইভাবে রাতের পর রাত জেগে তোমার সেবা করার সুযোগ না দিতে, তাহলে এই বসু পরিবারের ইংল্যান্ড, লন্ডনে যেভাবে আমাদের সেবা করে সুস্থ করে তুলেছিলে, সেদিন জীবনে আমাদের শোধ হতো না। আমরা চিরঋণী রয়ে যেতাম তোমার কাছে। মার্গারেট রোমে চলে যাওয়ার পর থেকেই আনমনা জগদীশচন্দ্র বসু মাঝে মধ্যেই চিঠি লিখতেন তার বোন উইলিয়াম মেকে। এরকমই 1916 সাল 13ই অক্টোবর নিবেদিতার প্রয়াণ দিবস। পালন হচ্ছে কলকাতাতে। জগদীশচন্দ্র বসু সেটি পালন করছেন। তার তিল তিল করে গড়ে উঠছে নিবেদিতার স্বপ্ন, জগদীশচন্দ্রের বাস্তবায়ন। জাতীয় ভাবনায়, জাতীয় বিজ্ঞানীর, এদেশীয় বিজ্ঞান যারা সাধনা করবে তাদের জন্য নিজস্ব বিজ্ঞানাগার তৈরি হবে, তাদের জন্য বিজ্ঞান গবেষণা কেন্দ্র তৈরি হবে, যার নাম পরবর্তীকালে আমরা বসু বিজ্ঞান মন্দির রূপে পাই। সমস্ত ওই বোস ওয়্যার, নিবেদিতার ভাষাতে, যুদ্ধের শেষে বসু যেভাবে বসু বিজ্ঞান মন্দির তৈরির পরিকল্পনা করে তিল তিল করে তৈরি করছিলেন, সারাবুল নোবেল পুরস্কারের ডবল অর্থ দিয়ে জগদীশচন্দ্র বসুকে কিছুটা মানসিক দিক দিয়ে সুস্থ করে তুলেছিলেন। সেই অর্থ এবং জগদীশচন্দ্র বসুর বেশ কিছু সম্পত্তি গ্রামের বিক্রি করে বসু বিজ্ঞান মন্দির তৈরি হচ্ছে। ধীরে ধীরে সেগুলি শেষের দিকে 1916 সাল উইলিয়াম মে 27 অক্টোবর একটি চিঠি জগদীশচন্দ্র বসুর দ্বারা লিখিত হচ্ছে। প্রায় তাকে চিঠি লিখতেন। নিবেদিতার বোনকে চিঠি লিখে তার সাথে কথা বলে জগদীশচন্দ্র বসুর কিছুটা নিবেদিতার স্বাদ মিটিয়ে নিতেন, যেন তার সাথেই কথা বলছেন। তার ভাব ভাষা জগদীশচন্দ্র বসু যেন নিবেদিতার ভাব ভাষা খুঁজে ফেরার চেষ্টা করেছেন। অবশেষে 27 অক্টোবরের যে চিঠিটি 1916 খ্রিস্টাব্দে, তিনি লিখছেন, বসু বিজ্ঞান মন্দিরের কাজ খুব তাড়াতাড়ি শেষের দিকে। গত 13ই অক্টোবর, কদিন আগেই আমরা নিবেদিতার প্রয়াণ দিবস পালন করলাম। সেদিনে আমি বসু বিজ্ঞান মন্দিরের বাঁ দিকে একটি
পাথরের পদ্ম তৈরি করেছিলাম। সেখানে দুটি বেদি তৈরি করা ছিল। তার নিচে ওই 13ই অক্টোবর তার প্রয়াণ দিবসে নিবেদিতার যে অস্থিভস্য, যেটি বশিষ্ঠ সেন বয়ে এনেছিলেন, 3টি ভাগে বিভক্ত করে একটি স্বামী বিবেকানন্দের সমাধি মন্দিরে রাখা ছিল, অপরটি তার মা বাবার যেখানে সমাহিত করা হয়েছিল টরন্টোতে, সেখানে পাঠানো হয়েছিল। অবশিষ্ট অংশটি এই বসু বিজ্ঞান মন্দিরের বাঁ দিকে পাথরের পদ্মপল্টির মধ্যে বেদির নিচে সমাহিত করা হয়েছে। আমরা এর পরের বছর অর্থাৎ 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসুর 59তম জন্মদিন 30শে নভেম্বর, সেদিনেই ওই বসু বিজ্ঞানের উদ্বোধন হবে, পথ চলা শুরু হবে। নিবেদিতার চিন্তায়, নিবেদিতার ভাবনায় দেশীয় বিজ্ঞানাগার জগদীশচন্দ্র বসুর হাত ধরে পথ চলা শুরু করবে। দেশীয় বিজ্ঞানীরা সেখানে সাধনা করবে। এটা একটা বিজ্ঞানের মন্দির, বিজ্ঞান সাধনার মন্দির। সে মন্দিরের যেসব ছাত্ররা প্রবেশ করবে বিজ্ঞান সাধনার জন্য, তারা ঢুকেই বাঁ দিকে দেখবে ওই পাথরের পদ্ম, তার নিচে সমাহিত হয়ে রয়েছে সিস্টারের অস্থিভস্য, আর ওই পাথরের পদ্মের জলাধারের মধ্যে জীবন্ত কিছু পদ্ম ফুটে থাকবে। পাশে অজন্তা থেকে আনা নিবেদিতার শেফালি ফুলের বীজগুলো, যেটা তার স্কুলে সুন্দর শোভাবর্ধন করছে, তা থেকে একটি চারা নিয়ে এসে ওই জলাধারে লাগিয়ে দিলেন। আসলে নিবেদিতার স্মৃতিপূর্ণ ওই অস্থিভস্যে তার যে বেদিটি তৈরি করা হয়েছে, তার উপরে শেফালি ফুলের গাছটি শ্বেত শুভ্রে আচ্ছাদিত করে রাখবে সদা। তার উপরেই নন্দলাল বসুর আঁকা রিপ্লিকাটি তৈরি হয়ে রয়েছে। নিবেদিতার একটি মূর্তি, সেই মূর্তি আবক্ষ, এক হাতে তার রুদ্রাক্ষের মালা, অপর হাতে একটি প্রদীপ প্রজ্বলিত হয়ে রয়েছে। লেডি অফ দ্য ল্যাম্প। তিনি বিজ্ঞান সাধনার দ্বারে দাঁড়িয়ে প্রদীপ হাতে বরণ করছেন জাতীয় বিজ্ঞানীদের, যারা সাধনা করতে এই মন্দিরে প্রবেশ করবেন। চিরশায়িত রয়েছেন অস্থিভস্যে ঢাকা শেফালি ফুলে নিবেদিতার অস্থিভস্য। জগদীশচন্দ্র বসুর ইচ্ছে ছিল সারা বুলের অর্থে অনেকটাই সাহায্য পেয়েছিলেন, তার জন্মদিনে বসু বিজ্ঞানের মন্দিরের উদ্বোধন হবে। তা না হয়ে হলো জগদীশচন্দ্র বসুর নিজের 59তম জন্মদিনে 30শে নভেম্বর 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দিরের যাত্রা শুরু হলো। নিবেদিতা দ্বারে দাঁড়িয়ে প্রদীপ জ্বালিয়ে বরণ করে নিচ্ছেন ভারতীয় জাতীয় বিজ্ঞানীদের। তাই নিবেদিতা জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির ভারতবাসীর কাছে চিরস্মরণীয় এক
নবজাগরণের ভারতবর্ষ। জয়তু জগদীশচন্দ্র, জয়তু সিস্টার নিবেদিতা। আজ নিবেদিতার ভারত দর্শনের 276তম পর্ব তথা জগদীশচন্দ্র বসুর শুভ জন্মদিনে শেষ করলাম নিবেদিতা জগদীশচন্দ্র পর্বটি। অসতম সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন। আবার আগামী রবিবার নতুন প্রসঙ্গে ফিরব।